ইডিএস স্পোর্টস চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল আগামী ডার্বিতে কেমন টিম গড়তে চলেছে তাই নিয়েই তোমাদের শেয়ার করব। তো গতকাল ভিডিওতে আমি মোহনবাগান নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আলোচ্য বিষয় হচ্ছে ইস্টবেঙ্গল এবং ক্ষেত্র বিশেষ মোহনবাগানের প্রসঙ্গ টানা হবে, কারণ ডার্বিতে মোহনবাগানের সঙ্গে ইস্টবেঙ্গলের খেলা, সুতরাং ইস্টবেঙ্গলের কথা বলতে গেলে মোহনবাগানের কথা চলে আসে। দুটো টিমের কোথায় শক্তি বেশি বা কোথায় তাদের শক্তি কম বা দুর্বলতা কম, সমস্ত বিষয় নিয়ে আজকে চেষ্টা করব তোমাদের সামনে একটা পরিষ্কার চিত্র উপস্থাপন করতে। তো যদি প্রথম ইস্টবেঙ্গলের কথা বলা হয়, তাহলে ইস্টবেঙ্গলের কথা বলতে গেলে আমরা বলতে পারি এই মুহূর্তে ইস্টবেঙ্গল একটি মিনি হসপিটালে পরিণত হয়েছে, কারণ ইস্টবেঙ্গলের কয়েকটি প্লেয়ারকে বাদ দিলে বাকি প্লেয়ারদের কিন্তু শারীরিক কন্ডিশন একদমই ঠিক না। পুরোপুরি সুস্থ কোনো প্লেয়ারই নয়, একমাত্র সল ক্রেসপো এবং মাদি তালাল বাদে বাকি প্লেয়াররা কিন্তু কন্ডিশনে নেই, সেইভাবে 100% দিতে পারবে কিনা এটাই হচ্ছে কুয়াদ্রাতে সবচেয়ে বড় চিন্তার কারণ। আর কুয়াদ্রাতে সবচেয়ে বড় আরও একটা চিন্তার কারণ হচ্ছে তাদের ডিফেন্স লাইন। এই মুহূর্তে ডিফেন্স লাইন প্রচণ্ড নড়বড়ে এবং এই পর্যন্ত কনক্রিট একটা ডিফেন্স তৈরি করতে পারেননি কুয়াদ্রাত। সম্ভবত তিনি বসে আছেন হেক্টর ইউসের আশায় এবং আনোয়ার আলীর কথা। আনোয়ার আলী এবং হেক্টর ইউসে যদি ইস্টবেঙ্গলের রক্ষণে খেলতে পারে, তাহলে একথা নির্ঘাত বলা যায় যে মোহনবাগানের ফরওয়ার্ডের সামনে কিন্তু বড় চ্যালেঞ্জ হতে চলেছে এই ডিফেন্স লাইন। তো বলতে পারছি না যে কি হতে পারে। এখন পর্যন্ত যা খবর, হেক্টর ইউসে ভিসা পায়নি, এখনো পর্যন্ত ভিসা পায়নি। আর 3 দিন ডার্বির বাকি, এই 3 দিনের মধ্যে 3 দিনও বলা যায় না, আর 2 দিন বাকি। তো ইউসে ভিসা পাবে কিনা সেটা সময় বলবে, এবং যদি ভিসা পেয়ে ইস্টবেঙ্গল টিমের সঙ্গে যোগ দেয় তাহলে কতটা তার ফিটনেস আছে সেটাও বলা যাবে না, খেলা দেখলেই আমরা বুঝতে পারবো। আর আনোয়ারের এই পর্যন্ত ম্যাচ ফিট কিনা, সে একটা মামলা নিয়ে জড়িয়েছিল, পিএসসিতে তার শুনানি হয়েছে, এমন তো টেনশনের মধ্যে ছিল আনোয়ার। এত টেনশনের পরে সে সাবলীলভাবে ইস্টবেঙ্গলকে সাপোর্ট দিতে পারবে কিনা সেটাও একটা প্রশ্ন চিহ্নের সামনে এসে দাঁড় করে দিয়েছে। সুতরাং কুয়াদ্রাত তাকে নামিয়ে কতটা সফলতা পাবেন সেটাও একটা জিজ্ঞাসা বিষয় বা একটা প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়িয়েছে। কি হতে পারে যে ইস্টবেঙ্গলের ডিফেন্স মোহনবাগানের প্রবল আক্রমণকে কিভাবে ঠেকাবে, এই ভয়ঙ্কর আক্রমণ লাইনকে ইস্টবেঙ্গলের ডিফেন্স কিভাবে প্রতিহত করবে, সেটাই হচ্ছে কুয়াদ্রাতে সবচেয়ে বড় চিন্তার কারণ। যদি বলা হয় যে ইস্টবেঙ্গলের আক্রমণ কেমন হবে, এ কথা তো প্রমাণিত যে ইস্টবেঙ্গল এই মুহূর্তে আক্রমণে যথেষ্ট সাবলীল, এবং এবছরে ইস্টবেঙ্গল যে টিম তৈরি করেছে সেই টিম কিন্তু গত কয়েক বছরের মতো নয়। এবং কুয়াদ্রা যে পজিশনে যে প্লেয়ার চেয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু সেই পজিশনে সেই প্লেয়ার কিন্তু এনে দিয়েছে। এইবারে ডেলিভার করার দায়িত্ব হচ্ছে কুয়াদ্রাত। সে এই সমস্ত প্লেয়ারদের নিয়ে কীভাবে ড্রাইভ করে, এবং পরবর্তীতে এই ডার্বি ম্যাচ থেকেই তা শুরু হতেছে আরও আসল পরীক্ষা। অর্থাৎ এই ডার্বি ম্যাচ যদি কোনো কারণে কুয়াদ্রাত জিতে যায়, তাহলে কিন্তু আমি মনে করি কুয়াদ্রাতকে আর পিছন তাকাতে হবে না। সামনের দিকে এবছরে কিন্তু প্রচুর সম্ভাবনা আছে। ইস্টবেঙ্গলের যে টিম ইস্টবেঙ্গল তৈরি করেছে সত্যি এক কথায় বলতে গেলে অনবদ্য আক্রমণ। তো অনবদ্য, যেভাবে সল ক্রেসপো, মাদি তালাল, ডেভিড যে ফর্মে আছে, এই ফর্মের যদি ধারে কাছেও থাকতে পারে আগামী ডার্বিতে, অর্থাৎ রবিবার যে ডার্বি হতে চলছে ডুরান্ড কাপে, সেই ডার্বিতে যদি এই ফর্ম দেখাতে পারে ইস্টবেঙ্গলের ফরওয়ার্ড লাইন, তাহলে মোহনবাগানের ডিফেন্স লাইনও কিন্তু যথেষ্ট চিন্তার কারণ আছে। মোহনবাগান ডিফেন্স লাইন এখনো পর্যন্ত সেইভাবে পরীক্ষিত নয়, কারণ গত এয়ারফোর্স ম্যাচ, যে ম্যাচটা মোহনবাগান 6-0 গোলে এয়ারফোর্সকে দুর্মুষ করেছে, সেই ম্যাচে কিন্তু মোহনবাগানের ডিফেন্স লাইনে কিন্তু সেরকম কোনো আক্রমণ গড়ে তুলতে পারেনি এয়ারফোর্স। সুতরাং বলা যায় না মোহনবাগানের ডিফেন্স লাইন এই মুহূর্তে পরীক্ষিত। সুতরাং মোহনবাগানের ডিফেন্স লাইন নিয়েও কিন্তু মরিনা যথেষ্ট সতর্ক।
তো আগামী যে ডুরান্ডের ডার্বি ম্যাচ হতে চলছে সেখানে অনেক পরীক্ষাই কিন্তু বাকি আছে, যার মোহনবাগানের ডিফেন্স পরীক্ষিত হবে যে সত্যি এই ডিফেন্স নিয়ে আগামী আইএসএল পর্যন্ত মোহনবাগান চালাতে পারবে কিনা। আর ইস্টবেঙ্গলও কিন্তু পরীক্ষিত হবে যে ইস্টবেঙ্গলের আক্রমণ ভাগ মোহনবাগানের ডিফেন্সকে ভাঙতে পারে কিনা। এবং এতদিন পর্যন্ত ইস্টবেঙ্গল খালি মোহনবাগানের কাছে হেরেই আসছিল আইএসএলে, খুব কম ম্যাচে ইস্টবেঙ্গল জিতেছে। এক্ষেত্রে ইস্টবেঙ্গলের সেই যে ইস্টবেঙ্গলের যে একটা দুর্নাম ছিল সেই দুর্নামটা ঘোচাতে পারবে কিনা সে ডার্বি ম্যাচই বোঝা যাবে। তো দেখা যাক 18 তারিখে কি হয়। তাই ইস্টবেঙ্গলের কথা আমি বললাম, আমি একটু মোহনবাগানের কথা বলি। মোহনবাগানের বিষয় নিয়ে আমি গত দিনই আলোচনা করেছিলাম। একটাই মোহনবাগানের চিন্তার কারণ হচ্ছে, সেটা হচ্ছে জেমি ম্যাকলারেন। তার ঘাড়ের ব্যথা এখনো কিন্তু আছে। তিনি কিন্তু মোহনবাগানের অন্যান্য প্লেয়ারদের সঙ্গে অনুশীলন যোগ না দিলেও সামান্য রিহ্যাব করেছেন এবং হোটেলে চলে গেছেন তাড়াতাড়ি করে। সুতরাং মূল দলের সঙ্গে কিন্তু এখনো জেমি ম্যাকলারেন অনুশীলন করতে পারছেন না। কারণ হচ্ছে যদি হঠাৎ করে আবার কোনো চোট লেগে যায় তাহলে পুরোপুরি অনিশ্চিত হয়ে যাবেন। তাই মলিনা তাকে দলে নিয়েই কিন্তু মোহনবাগান দল গঠন করবে। এবং মোহনবাগান জনতার যে দাবি সেটা হচ্ছে দিমিত্রি পেট্রোটাসের সঙ্গে জেমি ম্যাকলারেন, এই জুটি কিন্তু মোহনবাগানের সমর্থকরা সব চাইছেন। তো আমি কথা বলে বিভিন্ন সমর্থকদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, তাদের কিন্তু ফার্স্ট চয়েস এটা। কিন্তু জেসন কামিন্স যে ফর্মে রয়েছেন এবং এয়ার ফোর্সের সঙ্গে যে পারফরমেন্স তিনি দেখিয়েছেন, তাকে বসিয়ে রাখে কি করে, সেটাও আছে হোসে মলিনার কাছে একটা চ্যালেঞ্জ। এবছর হোসে মলিনাকে কিন্তু খুব চিন্তা করে প্লেয়ার তৈরি করতে হবে, প্লেয়ারকে নামাতে হবে এবং প্রথম একাদশ তৈরি করাটা তার কাছে কিন্তু সবচেয়ে আগে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। যে কাদেরকে প্রথম একাদশে, তাই না, কাকে বসাবেন আর কাকে খেলাবেন। বিশেষ করে মনের ফরওয়ার্ড লাইনে যে 4 জন আক্রমণ ভাগের প্লেয়ার আছেন, দিমিত্রি পেট্রোটাস এবং গ্রেগ স্টুয়ার্ট, অসাধারণ ফুটবল খেলেন। সারা ভারতে তার খেলা দেখেছে। তিনি জামশেদপুরে জয়েন করে মুম্বাই এফসিতে খেলেছেন এবং ভারতের বিভিন্ন প্রান্তে তার খেলা কিন্তু ভারতীয় দর্শকরা জানেন তার পারফরমেন্স কীরকম। এবং প্রথম ম্যাচে অর্থাৎ এয়ার ফোর্সের সঙ্গে যে গোলটা তিনি করেছেন, তার যে যে বিচক্ষণতার পরিচয় তিনি দিয়েছেন, সেটা কিন্তু হোসে মলিনা কিন্তু স্মরণে আছে। সুতরাং এই 4 জনের মধ্যে কোন 2 জনকে নামাবেন? যদি মনে করেন যে হোসে মলিনা 3 জনকে নামালেন, সেক্ষেত্রে মোহনবাগান ডিফেন্সটা কিন্তু একটু নড়বড়ে হয়ে যাবে, কারণ 2 জন বিদেশিকে নামাতেই হবে। এক্ষেত্রে রড্রিগেজ এবং আলড্রেটকে কিন্তু দলে নিয়েই কিন্তু চিন্তা করছেন হোসে মলিনা। প্রথম একাদশের মধ্যে কিন্তু এই 2 জন বিদেশি কিন্তু রাখতেই হবে, না হলে কিন্তু মোহনবাগান ডিফেন্স লাইন কিন্তু যথেষ্ট নড়বড়ে হয়ে যাবে। সুতরাং বাকি থাকা 2 জন, ডুরান্ডে 4 জনকে নামানো যায়, সেক্ষেত্রে আর 2 জন বিদেশি কিন্তু মলিনার হাতে থাকবে। সে 2 জন বিদেশি কারা হতে পারে? কি দিমিত্রির সঙ্গে কামিন্স স্টার্ট করতে পারে, না দিমিত্রির সাথে গ্রেগ স্টুয়ার্ট স্টার্ট করতে পারে, না জেমি ম্যাকলারেন যদি বা চোট সমস্যায় ভুগছেন তাহলে তো প্রথম দিকে হয়তো নাও নামাতে পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে এই 3 জনের মধ্যে প্রথম 2 জন কে হবেন? তো একটা জিনিস ধরে নেওয়া যায় যে কঠোর অনুশীলন করছেন দিমিত্রি পেট্রোটাস, সেক্ষেত্রে মলিনাও মুগ্ধ। মোহনবাগানের সমর্থক যারা মোহনবাগানের প্র্যাকটিস দেখতে যাচ্ছেন তারাও কিন্তু বলছেন দিমিত্রিকে কিন্তু প্রথম থেকেই নামাতে হবে। তো দিমিত্রি এবং যদি প্রথমে কামিন্স স্টার্ট করে, সেক্ষেত্রে পরবর্তীকালে প্রয়োজনে হয়তো কামিন্সকে তুলে গ্রেগ স্টুয়ার্টকে নামাতে পারে। আর যদি জেমি ম্যাকলারেন যদি সুস্থ থাকেন তাহলে তাকেও হাতে নামাতে পারেন। সেটা হচ্ছে মলিনার চিন্তার বিষয়, স্ট্র্যাটেজিক সে কী নেয় তার উপর ডিপেন্ড করছে কাকে তিনি খেলাবেন। মোহনবাগান এবং ইস্টবেঙ্গল 2 কোচই কিন্তু রুদ্রধার প্র্যাকটিস করাচ্ছে, অর্থাৎ সাংবাদিকদের সামনে কিন্তু সে প্র্যাকটিস তুলে ধরছে না, যাতে কোনো কারণে প্র্যাকটিসে লিক না হয়ে যায় যে মোহনবাগান কোচ বা ইস্টবেঙ্গল কোচ কিভাবে খেলাচ্ছেন, প্লেয়ারদের কোন ছকে খেলাচ্ছেন, প্রথম একাদশে কাদেরকে চিন্তা করছেন, এই সমস্ত জিনিস কিন্তু আড়াল করে এরা প্র্যাকটিস করছেন। সুতরাং আমরাও জানার চেষ্টা করব যে প্রথম একাদশে মোহনবাগানে কে নামতে পারে এবং ইস্টবেঙ্গলে কে নামতে পারে। এই মুহূর্তে কিছুই বলা যাচ্ছে না।
আমরা কালকেও ভিডিও বানাবো এবং যদি কিছু আপডেট আমরা দিতে পারি তা তোমাদের সঙ্গে শেয়ার করব।